আকরাম খান সম্পর্কে যতটুকু বাংলাদেশে মূল্যায়ন হয়েছে পত্রপত্রিকা বা স্বাধীনতা যোদ্ধা হিসাবে, কলম যোদ্ধা হিসাবে, বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক হিসাবে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় যে এই বাংলাতে তার যথার্থ মূল্যায়ন হয়নি। আপনারা জানেন যে দেশ ভাগের পর আকরাম খাঁর পরিবার সহ আকরাম খাঁ বাংলাদেশে চলে গেছে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেছে। আমরা যে জায়গাতে আছি এখন একেবারে একটা নদী ভাগ করে দিয়েছে দুই ভাগে। সোনাই নদীর ওপারেই বাংলাদেশের মানুষ বাস করছে, আর সোনাই নদীর এপারেই কিন্তু ভারতীয় মানুষ বাস করছে। বেশ কয়েক বছর ধরে ভাবছি মাওলানা আকরাম খাঁ সাহেবের বাড়ি যাব। পাশের জেলা উত্তর 24 পরগনার এত বড় মহান মানুষের বাড়ি না যেতে পারাটা আমার জন্য দুর্ভাগ্যের হবে। কিন্তু ওই যাই করে অনেকটা বছর কেটে গেল। হঠাৎ 2 ডিসেম্বর 2024 সকাল 10টায় পৌঁছে গেলাম বসিরহাটের হাকিমপুরে। আকরাম খাঁয়ের পাশের গ্রাম তারালির আব্দুর রফিক ও স্বরূপদহের পাশের দহর কান্দার আলমগীর সর্দার আমাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে পরিচয় করালেন। কিন্তু গ্রাম ছাড়া এখানে আর কি বা আছে? পুরাতন সেই বাজার, সেই ঈদগাহতলা, সেই কবরস্থান সবই আছে, কিন্তু নেই বিপ্লবীর নাম। বহু পুরাতন একটি মসজিদ দেখতে পেলাম। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই মসজিদ বড় ভূমিকা নিয়েছিল, কিন্তু দুঃখ পেলাম যখন শুনলাম জমিদার বংশের আকরাম সাহেবের ভিটেমাটি বিক্রি করে দেওয়া হয়েছে। কোনো স্মৃতিচিহ্ন রাখা হয়নি। গ্রামের কোথাও কোনো ফলক নেই কোনো রোডের নাম স্বাধীনতা সংগ্রামীর নামে। আপনারা জানেন যে দেশ ভাগের পর আকরাম খাঁর পরিবার সহ আকরাম খাঁ বাংলাদেশে চলে গেছে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেছে। আমরা যে জায়গাতে আছি এখন একেবারে একটা নদী ভাগ করে দিয়েছে দুই ভাগে। সোনাই নদীর ওপারেই বাংলাদেশের মানুষ বাস করছে, আর সোনাই নদীর এপারেই কিন্তু ভারতীয় মানুষ বাস করছে। এবং ওই নদীর ওই ধারের দিকে যেমন বাংলাদেশের সীমান্তরক্ষীরা পাহারা দিচ্ছে, নদীর এপারে ভারতীয় সীমান্তরক্ষীরা পাহারা দিচ্ছে, কিন্তু দুপারেই মানুষ বাস করছে। দেশ শুধু সীমানা দিয়ে ভাগ হয়েছে, আকরাম খাঁ চলে গেছেন, কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের ভাগ করা যায় না, লেখক কবি সাংবাদিকদের ভাগ করা যায় না। আমরা সেই গ্রামে এসেছি এবং একটা মসজিদ দেখলাম, যে মসজিদটায় কথিত আছে স্বাধীনতা সংগ্রামীরা দিনের পর দিন সেখানে থাকতেন এবং ব্রিটিশ রাজের বিরুদ্ধে তারা সেখান থেকে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে আস্তানা গেড়েছিলেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আকরাম খাঁর বাড়ি বলে পরিচিত এই জায়গাটায়, যদিও এখন আকরাম খাঁর বাড়ি নয়, এটা বিনিময় করে আকরাম খাঁ চলে গেছেন, অন্যজনকে দিয়ে দিয়েছেন, অন্যজনের অধীনে এখন আছে যতটা শোনা যাচ্ছে, এবং এটা পরিত্যক্ত একটা বাড়ি হিসাবে আছে। আকরাম খাঁর গ্রামে আমরা এসেছি, আপনারা দেখছেন। বাড়ির প্রাচীরের পাশ দিয়ে বয়ে গিয়েছে একটা ছোট নদী। ওপারই বাংলাদেশ, দুই পারে বহু বাড়ি, বহু মানুষ। বাঁশবাগানের নিচে বসে আছে সীমান্তরক্ষী বাহিনী। এই এলাকায় একটা সময় বহু বিপ্লবীদের যাতায়াত ছিল। খিলাফত আন্দোলনের সময় জাতীয় নেতারা এখানে এসেছিলেন। আকরাম খাঁ ছিলেন বাংলা ভাষায় সাংবাদিকতার অন্যতম অগ্রনেতা এবং বাঙালি মুসলিম সমাজে সাংবাদিকতার জনক। আধুনালুপ্ত দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা হিসেবেই তিনি বেশি পরিচিত ছিলেন। তিনি ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বাঙালি মুসলিম নেতা। এলাকার লোকেদের জিজ্ঞাসা করলাম, আকরাম খাঁ সাহেব সম্পর্কে জানেন? এক মহিলা বললেন, শুনেছি উনি নাকি এই গ্রামের বড় মানুষ ছিলেন, তারপর নাকি বাংলাদেশ চলে গিয়েছেন। আর একজন বললেন, উনি বড় বংশের লোক, খাঁ সাহেবদের বিশাল জমি জমা ছিল, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এখন বসত ভিটে বিক্রি করে দেওয়া হয়েছে। আকরাম খাঁ সম্পর্কে কি জানেন? আকরাম খাঁ সম্বন্ধে আমি জানি উনি বিশাল একজন যোদ্ধাই ছিলেন এবং উনি মানে ইংরেজদের মানে তাড়ানোর ক্ষেত্রে বিশাল অবদান ওনার ছিলেন। হ্যাঁ, এতটুকুই বলতে পারি, মানে স্বাধীনতা সংগ্রাম বিশাল এক মাপে ছিল। মাওলানা আকরাম খাঁ তো জমিদার ছিলেন এবং জমিদার বাড়ির সন্তান ছিলেন, তো শোনা যায় যে বিঘার পর বিঘা তাদের জমি ছিল, এটা কতটা সত্য? একদম সত্য কথা। এখনও পর্যন্ত ওনাদের বিঘার পর বিঘার জমি এখনও পর্যন্ত আছে। কিছু মানুষ
জমিটাকে কিছু নিয়ে নিয়েছে ভাগরা রেকর্ড করে, কিছু এখনও খাঁ সাহেবদের এখনও আছে, এবং ওনার এলাকায় এখানে অন্তত মোটে না হলেও 1-150 বিঘি শুধু এখানে এলাকায় মানে ভিটে আছে আর কি, এনার আকরম খানের বংশের লোকদের এখানে এখনও তারা আছে এখানে মানুষ। মাওলানা আকরাম খাঁ তার ধর্মাচার, লেখালেখি, সাহিত্য চর্চা, সাংবাদিকতা সবকিছুর বিনিময়ে ভারতবর্ষের স্বাধীনতা ও মুসলিম স্বাধিকারের পক্ষে অবিরাম সংগ্রাম করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তিনি জেলও খেটেছেন এবং একসময় তার সম্পাদিত মাসিক মোহাম্মদী পত্রিকাটা নিষিদ্ধ হয়। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা প্রান্তিক মানুষের কথাকার অদ্বৈত মল্লবর্মন এই পত্রিকায় কাজ করতেন। শুধু তাই নয়, উপন্যাসটি সর্বপ্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। আশ্চর্যের বিষয়, এত বড় একজন মানুষের জীবন ইতিহাস সম্মিলিত সংগ্রহশালা নিজ গ্রামেই গড়ে ওঠেনি। ইতিহাসকে ভুলিয়ে দেওয়া সত্যিই দুর্ভাগ্যজনক। যতদূর জানা যায়, বাংলার গণজাগরণের অন্যতম পথিকৃৎ সাংবাদিক, রাজনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ 1869 খ্রিস্টাব্দে মতান্তরে 1868 সালে 7ই জুন 24 পরগনা জেলার হাকিমপুর গ্রামে এক সম্ভ্রান্ত আলিম ও পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন। মাওলানা আকরাম খাঁর পিতা মাওলানা আব্দুল বারী এবং পিতামহ তোরাব আলী। বাবা ছিলেন খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, মা বেগমা রাবেয়া খাতুন ছিলেন ইসলামী পণ্ডিত। পিতামহ ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। ইংরেজ সরকারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছেন মাওলানা আকরাম খাঁ। পাশে পেয়েছিলেন বহু আলেম, উলামা, মাশায়েখ ও সাধারণ জনতাকে। আকরাম খান সম্পর্কে যতটুকু বাংলাদেশে মূল্যায়ন হয়েছে, পত্রপত্রিকা বা স্বাধীনতা যোদ্ধা হিসাবে, কলম যোদ্ধা হিসাবে, বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক হিসাবে, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় যে এই বাংলাতে তার যথার্থ মূল্যায়ন হয়নি। কিন্তু আমরা তার সম্পর্কে যতটুকু জানি, তিনি একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন। তিনি এমন একজন পণ্ডিত ছিলেন, তদানীন্তনকালে যে ভাষা ব্যবহার করে তিনি বই বা পত্রপত্রিকা লিখতেন, যা আধুনিক অনেক ভাষাবিদদের কাছেও সেটা অত্যন্ত খোরাক বলে আমরা মনে করি। তিনি একাধারে যেমন সাংবাদিক ছিলেন, স্বাধীনতা যোদ্ধা ছিলেন, লেখক ছিলেন, সব দিক থেকে তিনি একজন পূর্ণ মানুষ ছিলেন বলে আমরা মনে করি। মাওলানা আকরাম খাঁর বংশের অনেকে বাংলাদেশে চলে গেছেন। বাংলাদেশে চলে গেছেন মানে দেশ যখন ভাগ হয়ে গেল তখন অনেকে চলে গেলেন, আর অনেকে এখানে থাকলেন 47-এ। তো আমরা এখানে বংশের অনেকে আছেন, তাদের মধ্যে একজনকে পেয়েছি। আচ্ছা, আপনার আকরাম খাঁর কয় ছেলে ছিলেন? 4 ছেলে। 4 ছেলে। খালিদুল আলম খান, খলিলুর আলম খান আর মুকুল। ছোটগুলো পারলাম বলতে পারবো না। তো এই 4 জনের মধ্যে বাংলাদেশে 3 জন বাংলাদেশে নালিন্দায়, একজন আছে পাঁচটার কাছে, ওনার অরিজিনাল ভিটি বাড়ি এখানে ছিল, সেখানে আছে। তার পোতার আছে একটা এখানে, বড়ো ছেলে 2 ছেলে এখানে থাকতো। সব বাংলাদেশে চলে গেল। হ্যাঁ, আরগুলো সব বাংলাদেশে আছে। আপনারা তো জমিদার ছিলেন। সে ছিল এককালে, জমিদার ছিল। সেটা 47-এর পরে তো সরকার নিয়েছে। তারপরে যখন ইন্দিরা গান্ধীর সময় যখন জমিদারি উচ্ছেদ করেন, তখন তো আমাদের জমিদারি চলে যায়। মারে জমিটাই আছে, জমিদারিটা নেই। এই তার মানে যে জমি ছিল সব গভর্নমেন্ট নিয়ে তো সব রেকর্ড হয়ে গেছে। এখানে সব যার লাঙ্গল, যার জমিদার, সে তো আমাদের জমি সব রেকর্ড হয়ে গেছে। ওদের জমিদারি সব রেকর্ড হয়ে গেছে। এমনি কোনো নেই। ওইখানে খান সাহেবদের আর ওই আকরাম খাঁর আর কেউ নেই। ওই বাড়িটাই ছিল, তা ওনার পোতারা বিক্রি করে চলে গেছে অনেক আগে। আর এমনি ওনার ওই যে বাড়িটা আমরা দেখলাম, সে বাড়িটা বিক্রি করে চলে গেছে। হ্যাঁ, ওটা 40 বছর আগে বিক্রি হয়ে গেছে, 30-35 বছর আগে। তাহলে এখন আকরাম খাঁর বংশধরের মধ্যে যারা আছেন তারা তার কাছে আছে ওনার বড় ছেলের 2 মেয়ে, ওনার বড় পোতার 2 মেয়ে। মানে খালিদুল আলম খানের ছেলে, তার 2 মেয়ে আছে পাঁচটার কাছে, শুনেছি। তারা সব বিয়ে গেছে, শ্বশুরবাড়ি থাকে ওই ফ্ল্যাটে। তাদের 2টো ঘর। আকরাম খাঁর চাচা বা না, ওদের কারোর নাম জানি না, আমি বলতে পারবো না। তারা তো এখানে ছিলেন? না, তা জানি না, করে ছিলেন কোথায়, কোনো খবরই রাখি না আমরা।
তা আপনার আকরাম খাঁ আপনার কি বলতেন, মানে আপনার বাবা কি বলতেন? বাবারা মা বলে ডাকতেন, শুনেছি আর বাবা চাচারা যিনি ছিলেন। আকরাম খান সাহেবের বাড়ি আর আমার বাড়ির দূরত্ব মাত্র 1 কিলোমিটারের মধ্যেই, পাশাপাশি গ্রাম। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, ভারত স্বাধীন করার জন্য তার লেখনী ছিল, তার স্বাধীনতার অবদান ছিল। এর পার্শ্ববর্তী একটা মসজিদ এখানে আছে, যেখানে সুদীর্ঘ দিন ধরে ইংরেজদের বিরুদ্ধে জনমত তৈরি করা হয়েছিল। এবং শুধু এইখানে নয়, একটা সময় যে ইতিহাস বলছে, যেখানে এনায়েত আলী সুদীর্ঘ সময় ধরে এখানে এসে থাকতেন, স্বাধীনতার জন্য যারা আন্দোলন করতেন, এবং এটাকে মার্কাজ হিসেবে ব্যবহার হতো। অন্ততপক্ষে তদানীন্তনকালে 24-25টি জেলার এখান থেকে পরিচালনা হতো ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ বা আন্দোলন করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, সেই ইতিহাসের মূল্যায়ন, সেই ব্যক্তির মূল্যায়ন এখানে যথার্থভাবে হয়নি। আমরা চাই আগামী দিনে তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি আমাদের প্রতিকৃত বলা চলে। সুতরাং তার যথার্থ মূল্যায়ন হোক, সাংবাদিক হিসেবে মূল্যায়ন হোক, লেখক হিসেবে মূল্যায়ন হোক, এবং স্বাধীনতা যোদ্ধা হিসেবে মূল্যায়ন হোক, এটাই আমাদের একমাত্র।